সংসদে যেটা চলছে সেটা ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে ধ্বংস করছে। সংসদীয় গণতন্ত্রের কলঙ্ক, লজ্জা। যে এমপির পাশে দুষ্কৃতীরা সংসদে ঢুকলো, সেই বিজেপির এমপি প্রতাপ সিম্বা, তাকে এখনো এক্সপেল করা হলো না, অ্যারেস্ট করা হলো না, সাসপেন্ড করা হলো না। আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করলে একের পর এক সেই করতে করতে সেটি প্রায় 150 ছুঁয়ে গেছে। তাদের সাংসদদের, বিরোধী সাংসদদের বহিষ্কার করে দেওয়া হচ্ছে। এরা কি চায়? যাদের গাফিলতি, স্বরাষ্ট্র দপ্তরের গাফিলতি, যে পাস ইস্যু করেছে, বিজেপির এমপি পাস ইস্যু করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বিবৃতি দিচ্ছেন না। আর যখন বিরোধী সাংসদরা, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী সাংসদরা যখন তাই নিয়ে প্রশ্ন তুলছেন, সেই সময় তাদের একের পর এক বহিষ্কার করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টি কলঙ্কজনক অধ্যায়ের নজির রাখছে। যারা আজকে হাত তুলে এই কাজ করছেন, যারা আজকে পার্লামেন্টে বসে বিরোধীদের বার করে দিচ্ছেন, তাদের আসন্ন লোকসভা ভোটে ফিরে আসতে হবে না, সরকার করতে হবে না, মানুষই তাদের সাসপেন্ড করে, বহিষ্কার করে লোকসভা থেকে বার করে দেবেন। বলছি, এর প্রতিবাদী গান্ধীপতি সেখানে একজোট হয়ে প্রতিবাদ করছেন এবং সেখানে তৃণমূল সাংসদদের সঙ্গে রাহুল গান্ধীকে একসঙ্গে দেখা যাচ্ছে। যেখানে প্রতিবাদ হওয়ার কথা, যেখানে 150-র বেশি এখনো পর্যন্ত এক্সপেলড বা সাসপেন্ডেড হয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে, অন্যান্য সাংসদরা রয়েছেন, সমাজবাদী পার্টি রয়েছেন, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা থাকলে কংগ্রেসের রাহুল গান্ধীও এক জায়গায় দেখা যাচ্ছে। এ তো খুব স্বাভাবিক ঘটনা, কারণ আমরা ইন্ডিয়া জোটের তরফ থেকে বিজেপির এই স্বৈরতান্ত্রিক ভয়ঙ্কর ভূমিকার সর্বাত্মক বিরোধিতা করা হচ্ছে। ফলে সব দলের সব সাংসদ যারা বিজেপি বিরোধী দলগুলি, তারা এক জায়গায় থাকছেন। কল্যাণ একটা বিক্ষোভের সময়, যখন এ ধরনের মক পার্লামেন্ট হয় বা বিক্ষোভ হয়, তখন নানা ধরনের ঘটনা ঘটে থাকে। কেউ কোনো ভূমিকায় থাকেন, কেউ কিছু করে থাকেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে যা করেছেন, ঠিক করেছেন, বেশ করেছেন। রাজ্যসভার যে চেয়ারম্যান, পদাধিকার বলে দেশের উপরাষ্ট্রপতি, তিনি যদি দলদাসের মতো আচরণ করেন, তিনি যদি একচেটিয়া বিরোধীদেরকে সাসপেন্ড করা, এক্সপেল করার দিকে যান, তো তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাকে রসগোল্লা খাওয়াবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন, এটা রসিকতার ঢঙে করা। এবং সংসদীয় গণতন্ত্রে জগদীপ ধনখড়, তিনি যেমন এক দলদাসের ভূমিকা পালন করেছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের তো বিবৃতি দিতে বলেননি, উল্টে যারা প্রশ্ন তুলছে তাদের বার করে দিচ্ছেন। ফলে তিনি যদি ওটা করতে পারেন, তাহলে তাকে নকল করা, কটাক্ষ করা, তাকে নিয়ে রসিকতা করা, সেটা মক পার্লামেন্টে হতেই পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন, ঠিক করেছেন, বেশ করেছেন। নরেন্দ্র মোদীর নিশানায় ইন্ডিয়া জোট, কিছু দল বিজেপিকে সরাতে জোট বাড়ছে দাবি মোদীর। দেশ মজবুত করার লক্ষ্যে বিজেপি, দাবি মোদীর। কিছু মানুষ বিজেপিকে সরাতে সর্বশক্তি লাগাচ্ছে। বিজেপি দেশের উন্নতিতে সর্বশক্তি লাগাচ্ছে। বিজেপি দেশকে ডুবিয়ে দিয়েছে, বিজেপি দেশকে সর্বশান্ত করেছে, বিজেপি দেশের মানুষকে, সংগঠিত শ্রমজীবী মানুষ, অসংগঠিত শ্রমজীবী মানুষ পথে বসিয়েছে বিজেপি। ফলে আর তারা যখন এনডিএ জোট করেছিলেন, তখন মনে হয়নি যে জোট, আজকে জোটকে কটাক্ষ করছেন কেন? বিজেপি তো একা ক্ষমতায় আসেনি, বিজেপি, নরেন্দ্র মোদী তো একটা জোটে ক্ষমতায় এসেছিলেন। নরেন্দ্র মোদীকে এটা স্বীকার করতে হবে যে 18-19টা দল মিলে তারা এনডিএ জোট করেছিলেন, তার 14টা তাকে ছেড়ে চলে গেছে। ফলে
আজকে তিনি জোটকে কটাক্ষ করছেন কেন? ইউপিএ জোটকে হারাতে তাঁদেরও তো জোট করে আসতে হয়েছিল। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন তো জোট গড়ে, এবং জোট সঙ্গীরা তাঁর জনবিরোধী চেহারা দেখে তাকে ছেড়ে চলে যাচ্ছেন। ফলে নরেন্দ্র মোদীর মুখে এই কথাগুলো শোভা পায় না। গত 10 বছরে দেশকে পতনের কিনারায়, দেশের যুব সমাজকে অন্ধকারে, দেশের শ্রমজীবী মানুষ, কৃষকদের পথে বসিয়ে ছেড়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। ভোটে ভরাডুবির জন্যই হতাশা থেকে সংসদে এই অশান্তি, দাবি নরেন্দ্র মোদী। গণতন্ত্রকে ইউপিএ সরকার যখন ছিল, তখন যখন বিজেপি অচল করে রাখতো, তাহলে কোন হতাশা থেকে করত? যখন ইউপিএ সরকার ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ক্ষমতায় ছিল এবং বিজেপি সাংসদরা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতেন, তাহলে কোন হতাশা থেকে করতেন? কিসের হতাশা? 3টে রাজ্য, ব্যতিক্রমী ঘটনা। কংগ্রেস তাদের ভুলে ডুবেছে, সেই ভুল সংশোধন করে নিলে এটা কোনো বিষয় নয়। লোকসভার ভোট দেশকে ডুবিয়েছেন নরেন্দ্র মোদী। ফলে সংঘবদ্ধ ইন্ডিয়া জোটের কাছে তাকে পরাজয় স্বীকার করতে হবে। তিনি আসল জিনিস থেকে নজর ঘোরাচ্ছেন। আমাদের পরিষ্কার কথা, পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে, নরেন্দ্র মোদীকে পার্লামেন্টে এসে বিবৃতি দিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ইস্তফা দিতে হবে, এবং যে বিজেপি এমপির পাস ইস্যু করায় দুষ্কৃতীরা ঢুকেছিল, সেই প্রতাপ সিংবাকে সাসপেন্ড, এক্সপেলড অ্যান্ড অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করতে হবে। এর থেকে নজর ঘোরাতে নাটক করছেন নরেন্দ্র মোদী। বলছি, কুলপিতে পঞ্চায়েত ভোটের আগে একটা কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন, সেখানে তৃণমূলের থেকে অভিযোগ ছিল। আজকে সেখানে রাজ্য কংগ্রেসের নেতারা গিয়ে বলছেন গিয়েছিলেন পঞ্চায়েতের আগের ঘটনা, ধর্ষণকারী এবং ধর্ষিতা এক রাস্তায় পাশাপাশি চলতে পারে না। দিল্লিতে যাওয়া হোক, বাংলায় তৃণমূলের সঙ্গে সমঝোতা সম্ভব না। যখন মিটিং চলছে তখন বলছে, তাহলেই বোঝা যাচ্ছে যে তাদের দিল্লির নেতৃত্বের উপর তাদের আদৌ কোনো প্রভাব আছে কিনা, দিল্লির নেতারা আদৌ প্রদেশ কংগ্রেস নেতাদের চেনেন কিনা, দিল্লির কংগ্রেস নেতারা আদৌ প্রদেশ কংগ্রেস যে লাইনে চলছে সমর্থন করেন কিনা। তো ফলে এগুলো থেকে এগুলো বোঝা যাচ্ছে প্রদেশ কংগ্রেসের একটা অংশ বিজেপির দালালি করছে। বিজেপির 2 ভাই সিপিএম আর কংগ্রেস আই, মূল শত্রু বিজেপি। সেইটা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা যখন একজোট হয়ে বিজেপিকে সরাবার চেষ্টা করছেন, তখন বিজেপির প্ররোচনায়, বিজেপির পরামর্শে কংগ্রেস এবং সিপিএমের একটা অংশ তারা এখানে নামছেন দালালি করতে। মিটে গেল। আরেকজন কংগ্রেস লিডার বলছেন যে আবার কালকে দেখবেন মোদীর সঙ্গে মিটিং করে ফেলবেন এবং দেয়ালের উপর বসে আছেন, যেদিকে বাড়ি সেদিকে লাভ পাবে। সেটা আপনাদের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে গিয়ে বোঝান না। আপনি এত জ্ঞান নিয়ে বসে থাকলে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বকেয়া লড়ছে তৃণমূল, আঘাতপ্রাপ্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সিবিআই, ইডি, টাকা বন্ধ, সমস্ত দিক থেকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বাংলাকে, লড়ছে তৃণমূল। তো সেখানে প্রধানমন্ত্রীর কাছে বকেয়া চাওয়াটা তো আমাদের অধিকার, এটা তো ঘোষিত কর্মসূচি। এর সঙ্গে আলাদা কথা বলার কি আছে? তাহলে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা কি কখনো বিজেপির কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেননি? সিপিএমের মুখ্যমন্ত্রীরা কি কখনো বিজেপির বা কংগ্রেসের প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেননি? সেটা পদাধিকার বলে, তো তাকে যেতেই হবে, তো স্বাভাবিক ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে এত জ্ঞান ভাণ্ডার এ রাজ্যের কংগ্রেসের নেতাদের, তো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে গিয়ে বোঝান না। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া বিজেপি বিরোধী লড়াইটা সম্পূর্ণ হতে পারে এটা তারা বিশ্বাস করেন না। এখানে চারানা নকুলদানারা কি বলছে তাতে কি এসে গেল? আজকে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ইন্ডিয়া জোটের যে মিটিং হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর এক পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, অন্য পাশে সীতারাম ইয়েচুরি। যে ইয়েচুরি কিছুদিন আগে বলে দিয়েছিলেন যে তৃণমূলের সঙ্গে কোনো দোষ না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে তার নীতি জানিয়েছেন। তার বক্তব্য হচ্ছে বিজেপিকে কেন্দ্রীয় সরকার থেকে সরাতে হবে, সেই জন্য অবিজেপি, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল দলগুলি সবাই একজোট হয়ে থাকবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য জানিয়ে দিয়েছেন এবং সেটাই ইন্ডিয়া জোটের মূল স্পিরিট। ফলে সেই স্পিরিটে যারা সাড়া দেবেন, ধরে নিতে হবে তারা বিজেপির বিরুদ্ধে লড়তে চান। এখন যদি বাংলায় একরকম নীতি হয় আর দিল্লির বৈঠকে ফটো তুলতে কেউ বসে থাকেন, তো তাহলে দ্বিচারিতাটা ধরা পড়ে যাবে। বলছি 24-এ যাতে ডেট না হয় তার জন্য দিলীপ ঘোষ গিয়েছিল আদালতে, তার আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আর 24-এ যাতে ডেট ভালোভাবে করা যায় তার জন্য রাজ্য সরকারকে, আদালতের বিষয়
কোর্ট সব দিক বিচার করে যেটা রায় দিয়েছেন, নিশ্চিতভাবে তার উপর কি কমেন্ট করব, তার উপর কোনো রাজনৈতিক দলের কথা হয় না। কিন্তু দিলীপবাবুরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কোর্টে গেছিলেন সেটা মহামান্য হাইকোর্ট ধরতে পেরেছেন এবং দিলীপবাবুর যে আবেদন সেটা খারিজ করে দিয়েছে। বলছি, কোচবিহার থেকে কলকাতা নিয়োগ দুর্নীতি, খাদ্য কার্ডকারী এই সমস্ত বেকারের চাকরির দাবি ডিআইএফআই ইনসাফ যাত্রা করছে। আজকে ব্যারাকপুরে বিশাল মিছিল করেছে। এটা মনে হয় যে এই নির্বাচনে এটা প্রভাব পড়বে, বিশাল এই মিছিল, এই ইনসাফ যাত্রা? বিজেপি সিপিএমের যে মিছিল বা মাঝে মধ্যে কিছু লোক কোথাও দেখা যাচ্ছে তারা আসলে বিজেপির ভোটার। সিপিএম ইনসাফ যাত্রার নামে ঘুরে ঘুরে বিজেপির জন্য ভোট জোগাড় করছে। সিপিএম গাত্রদাহে জ্বলছে, তৃণমূলের কাছে পরাজয় গ্রহণ করতে পারছে না। সিপিএমের ভোট কমেছে, সিপিএমের সিট কমেছে, সেটাই তো বিজেপির বেড়েছে। ফলে সিপিএমের মিছিলে যাদের দেখা যায়, সিপিএমের মিটিংয়ে যাদের দেখা যায়, তারাই তো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেন বলে বিজেপি ভোট পায়। না হলে তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূলের ভোট বাড়ে, সিপিএমের ভোট কমে আর বিজেপির ভোট বেড়ে যায়। ধূপগুড়িতে দেখুন, বাম ফ্রন্ট, মানে একা সিপিএম নয়, 8খানা দল, বাম ফ্রন্ট, কত বড় নাম, বাম ফ্রন্ট, 8খানা দল, তার সঙ্গে কংগ্রেস মিলিয়ে 5% ভোট, 5-এ নেমেছে। তার মানে এতে প্রমাণিত এদের মিছিলে যাদের দেখা যাচ্ছে এরা তো বিজেপির হয়ে ভোট করতে বেরিয়েছে রাস্তায়। এরা কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা। এরা সমস্ত রকম বাংলাকে ডোবাবার জন্য গণহত্যা, গণধর্ষণ, প্রাথমিক ইংরেজি তুলে দেয়া, ক্যাডার ছাড়া কেউ চাকরি পাবে না, চাকরির দুর্নীতি, কম্পিউটার ঢুকতে না দেয়া, সমস্ত পাপগুলো করে গেছে হচ্ছে সিপিএম। তাদের আজকের দিনের লোকেরা তারা নিজেরা নিজেদের পার্টির উপর আস্থা নেই, শূন্য পেয়েছে, তারা বিজেপিকে ভোট দেয়। ফলে আপনি যেটা চোখে দেখছেন যে সিপিএমের লাল ঝান্ডা নিয়ে যাচ্ছে, তারা আসলে বিজেপির ভোটার। লাস্ট ইলেকশনেও তারা সব বিজেপিকে ভোট দিয়েছে। সিপিএমকে চ্যালেঞ্জ করছি, সিপিএমের যদি ক্ষমতা থাকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে পরে, আগে বিজেপির ঘর থেকে নিজেদের ভোটটা নিজেদের বাক্সে ফিরিয়ে এনে দেখাক। সিপিএমের যদি ক্ষমতা থাকে তৃণমূলের দিকে তাকাবার দুঃসাহস না দেখিয়ে, যদি ক্ষমতা থাকে বড় বড় কথা বলে ফেসবুকে টুইটারে বাতেলা না মেরে বিজেপির ঘরে যে ভোটটা পাঠিয়েছে আগে নিজেরা কিছু ভোট পেয়ে দেখাক, তারপর সিপিএম কথা বলবে। আজকে অরণ্য ভবনে ইডি আধিকারিকরা পৌঁছেছে, রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে অরণ্য ভবনে পৌঁছেছে। কোথাও কি বন দপ্তরে কোনো কিছু পেয়েছে যার জন্য একেবারেই বলতে পারবো না, যে বিষয়টা জানি না সে বিষয়ে কি করে বলবো। ইডির যে হানা এই অরণ্য ভবনে, তারা কোথায় যাচ্ছেন, বিজেপি কি নির্দেশ দিয়েছে, বিজেপির রাজনৈতিক ঘাটতি পূরণ করতে কোথায় কোথায় পাঠাতে চাইছে তারা বলতে পারবে। অভিযোগ যে বাকিপুরের শালাকে সেখানে বন দপ্তরে চাকরি করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি একেবারে বলতে পারবো না, ফলে এটা তদন্তের বিষয়। এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য নেই। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি একটা রিপোর্ট দিয়েছে, আইএসএ রিপোর্ট দিয়েছে, তাতে বলেছে যে পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব সব থেকে আর্থিক সংকটে ভুগছে, কারণ উন্নয়ন খাতে সবচেয়ে বেশি খরচা করছে পশ্চিমবঙ্গ। উন্নয়ন খাতে এ তো খুব স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গ উন্নয়ন খাতে সব থেকে বেশি খরচা করছে, পশ্চিমবঙ্গ পরিকাঠামোয় খরচা করছে, পশ্চিমবঙ্গ সামাজিক সুরক্ষায় খরচা করছে, পশ্চিমবঙ্গ করোনা কালেও মাথাপিছু আয়ের হার যেখানে গোটা দেশে কমে গেছিল পশ্চিমবঙ্গে বেড়ে গেছিল। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যটাকে নষ্ট করার জন্য বিজেপি বৈষম্যমূলকভাবে প্রতিশোধ স্পৃহায় বাংলার প্রাপ্য টাকাটা বন্ধ করে রেখেছে। সেই জায়গাতেই সংকটটা তৈরি হচ্ছে। উন্নয়ন করছে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ সরকার, আর পশ্চিমবঙ্গ থেকে তারা ট্যাক্স বাবদ টাকা নিচ্ছেন আর পশ্চিমবঙ্গকে তার শেয়ারটা দিচ্ছেন না। এই কারণেই সংকটটা তৈরি হচ্ছে, তাই নিয়েই তো আমাদের আন্দোলন। 24শে ডিসেম্বর যে ডেট, এটা বিরোধীরা অভিযোগ করছে একটা নির্দিষ্ট দিনে ফেলা হয়েছে, কারণ হচ্ছে সেই দিন গীতা পাঠ আছে প্রধানমন্ত্রী। মানে দেখুন, আদালত যেখানে সম্মতি দিয়েছে, তো বিরোধীরা তো কথায় কথায় আদালত দেখায়, আদালত বলেছেন, আদালত করেছেন। তা এই বেলা কি আদালতের রায় মানতে গেলে বুকে ব্যথা করছে? আদালত যখন বলেছেন সব দিক খতিয়ে দেখে, তাহলে সেটা মেনে নেওয়া উচিত। তারপরে আর কথা বলছেন কেন? বলছি, কংগ্রেসের যে ক্রাউড ফান্ডিং এর জন্য একটা ডোমেন খোলা হয়েছিল, দেখা যাচ্ছে বিজেপি একই নামে ডোমেন খুলেছে, যার ফলে কংগ্রেসের ক্রাউড ফান্ডিং এর টাকা বিজেপির ডোমেনে জমা পড়ে যাচ্ছে, ফলে কংগ্রেসের ডোমেনে টাকা জমা পড়ছে না। কি বলবো? দেখুন, এটা একটা
একটা অদ্ভুত বিষয়ের খবর এসছে, এগুলো আমরা বিস্তারিত খবর নিচ্ছি, এই খবরটা এসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের নেতৃত্ব যথাসময় এটা একটু খতিয়ে দেখে নিয়ে টেকনিক্যাল ব্যাপার, হাইলি টেকনিক্যাল ব্যাপার বলবেন। ললিত ঝা বিভিন্ন যে আস্তানাগুলো ছিল সেখানে দিল্লি পুলিশের একটা টিম গতকাল এবং আজ তারা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন তথ্য সন্ধান করছে, কথা বলছে। তো স্বাভাবিক ব্যাপার, তো 6টা রাজ্য না 7টা রাজ্যে যারা গেছিলেন ওই পার্লামেন্টে ঝাঁপ দেওয়া বা এইসব কাণ্ড কারখানা যারা করেছে তারা 6 থেকে 8টা রাজ্যে তারা অতীতে ছিল, কখনো গেছিল, এই তো এখন সেখানে পুলিশ যাচ্ছে, দিল্লি পুলিশ এসছে, পশ্চিমবঙ্গের পুলিশ সহযোগিতা করছে। বিষয়টা হচ্ছে নজর ঘোরাবার চেষ্টা। আসল কথা হলো নিরাপত্তা ভেঙে পড়া। কে কোথায় কোন সময় কোন রাজ্যে ছিল সেটা বড় কথা, নাকি পার্লামেন্টে ঢুকলো কি করে এবং ঝাঁপ দিল কি করে, এই সিকিউরিটি বিপর্যয়টা, এটা আসল কথা। কিভাবে বিজেপির একজন এমপি প্রতাপ সিম্বা তিনি পাস ইস্যু করে দিলেন এদেরকে চিনি ঢুকতে দেওয়া হোক বলে, আর তারা গিয়ে ঝাঁপ মারলো আর ধোঁয়া বোমা পাঠালো। আসল কথা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়া, আর 2 বিজেপির সাংসদ এদের এন্ট্রি পাস ইস্যু করেছে। এর থেকে নজর ঘোরাতে এরা কোথায় জন্মেছিল, ছোটবেলায় কার সঙ্গে দেখা হয়েছিল, মাসির বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, পিসির বাড়ি কোথায়, এই গল্পের ডালপালা ছড়ানো হচ্ছে। অভিত গাঙ্গুলি এজলাসকে সর্বসম্মতভাবে বয়কট করে দিয়েছে বার কাউন্সিল। তারা বলেছেন যে অভিত গাঙ্গুলি গতকাল যেটা করেছেন একজন আইনজীবী ব্যবস্থা, তার জন্য তারা কোনো জবাব শুনানিতে অংশগ্রহণ করবে। দেখুন, কোর্টের বিষয়, এইভাবে বাইরে থেকে মন্তব্য করা যায় না, কিন্তু বিচারপতি গাঙ্গুলি যে পদ্ধতিতে একজন আইনজীবীকে অসম্মানিত করেছেন তাতে ডিভিশন বেঞ্চও তো কাল রাতে অভিজিৎ গাঙ্গুলির রায়টা, যে রায় তাকে স্থগিতাদেশ দেওয়া উচিত সেটা তো ডিভিশন বেঞ্চই করে দিয়েছেন। ফলে আইনজীবীদের মধ্যে ক্ষোভ রয়েছে, এর বাইরে আমরা কোনো মন্তব্য করার অবস্থা নয় এটা। বলছি, কৌস্তব বাগচি একটা ফেসবুক পোস্ট করেছে, বলছে পশ্চিমবঙ্গের কংগ্রেস দলটা তো আজকে সরাসরি তৃণমূলের সঙ্গে মিশিয়ে দিলেই ভালো হয়ে যায় এই মিটিং সম্পর্কে, কংগ্রেস দলটাকে তৃণমূলের সঙ্গে মিশিয়ে দেয়। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে সিপিএম নরখাদক প্রায়, যে সিপিএম গণহত্যার নায়ক, যে সিপিএম গণধর্ষণ, যে সিপিএম অপশাসন, যে সিপিএম প্রাথমিক ইংরেজি তুলে দেয়া, যে সিপিএম কম্পিউটার ঢুকতে না দিয়ে কয়েক প্রজন্মর 12টা বাজানো, সেই সিপিএমকে বুকে ঝরিয়ে ঝরতে যাদের আপত্তি হয় না তাদের হঠাৎ তৃণমূলের ক্ষেত্রে কেন সমস্যা হয়? তাহলে সিপিএমের ক্ষেত্রে যে সমস্ত রকম পাপে সিপিএম, সেই পাপগুলোর জন্যই বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন, তাদের সঙ্গে থাকা যায়। এর ফলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাকি অনেক রাজনীতিবিদ তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা দল চেঞ্জ করব না, কিন্তু আমার মনে হয় কেউ কেউ আছেন যারা এই গ্যারান্টিটা দিতে পারবেন না যে আজকে এই দলে আছি, 3 মাস বাদে আমি বিজেপিতে নাম লেখাতে চলেছি, তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কাজল শেখ তিনি পৌরসভাতে দোকান দেবেন বলে জিএসটির জন্য টাকা ইত্যাদি তুলছেন, কিন্তু কোনো জিএসটি নাম্বার বা বিল ইত্যাদি দেওয়া হচ্ছে। ও নজরটা বড় ছোট, মানে ও প্রধানমন্ত্রীর সঙ্গে যাদের ছবি থাকে সেই সব ব্যবসায়ীরা, বিজেপি বান্ধব ব্যবসায়ীরা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে চলে গিয়ে বসে থাকে, সেগুলো শুভেন্দু অধিকারী দেখতে পায় না। সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, সেই কথা বিজেপি রাখতে পারে না, সেটা শুভেন্দু অধিকারী দেখতে পায় না। শুধু ব্যক্তিগত আক্রমণ, কুৎসা, শকুনের রাজনীতি। ফলে নিশ্চিতভাবে শুভেন্দু জেনে রাখতে পারে বীরভূম কিন্তু বিজেপি শূন্য, বীরভূম বিজেপি শূন্য হবে। ওর এই হাঁক ডাক, বড় বড় কথা, বীরভূম থেকে বিজেপিকে আবার খালি হাতে ফিরতে হবে, বাংলা থেকে তো ফিরবেই, বীরভূম নিয়ে কথা বলছে তো বীরভূম থেকেও বিজেপিকে জোড়া গোল খেয়েই ফিরতে হবে।